নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা, প্রোটোকল ভেঙে বিমানবন্দরে মোদি, রাষ্ট্রপতি ভবনে সুষমা হাসিনার সাক্ষাৎ। এবার খুলনা কলকাতা রুটে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। ৮ এপ্রিল উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। নানা উদ্যোগের পরেও তৃণমূলে মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সম্পদের সীমাবদ্ধতা বলছেন মন্ত্রী। চ্যালেঞ্জ হিসেবে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার হাওর এলাকার 200 হেক্টর জমির ধান। দিশেহারা কৃষক। নেত্রকোনার হাওর অঞ্চলেও বাড়ছে ক্ষতির পরিমাণ। এবং সুইডেনের স্টকহোমে পথচারীদের ওপর ট্রাক চালিয়ে দেয় নিহত 3, আহত অনেকে। সন্ত্রাসী হামলা সন্দেহ পুলিশের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। 4 দিনের রাষ্ট্রীয় সফরে এখন ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পালাম এয়ারফোর্স বিমানবন্দরে প্রোটোকল ভেঙে শুক্রবার তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সে দেশের সরকারি কর্মকর্তারাও। পরে সেখান থেকে রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী। বিকেলে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। নয়াদিল্লি থেকে সফরের বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গেল কমাস ধরেই আলোচিত হচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফর করবেন ভারতে, কিন্তু নানা জটিলতায় এতদিন আটকে ছিল গুরুত্বপূর্ণ এই সফরটি। অবশেষে দুপুর 12টার কিছু পরে ভারতের মাটিতে পা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা ছিল বিমান থেকে অবতরণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন মোদী সরকারের বাঙালি প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, কিন্তু সবাইকে চমকে দিয়ে স্বয়ং ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী নিজেই হাজির হয়েছেন বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে। ভারতীয় বিমান বাহিনীর পালাম এয়ারফোর্স স্টেশনে প্রধানমন্ত্রীকে জানানো হয় লাল গালিচা সংবর্ধনা। এরপর সুসজ্জিত গাড়িবহরে কড়া নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় দিল্লির রাষ্ট্রপতি ভবনে। এই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধান ভারতের রাষ্ট্রপতির আতিথেয়তায় রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন। দুপুরে রাষ্ট্রপতি ভবনে মধ্যাহ্নভোজ শেষে বিকেল 4:30টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরপর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী। নানা জল্পনা কল্পনা আর জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো প্রধানমন্ত্রীর ভারত সফর। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নীতিতে বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকালের বৈঠকে দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে কটিরই সমাধান মেলে সেটি এখন দেখার বিষয়। তবে দুদেশের পররাষ্ট্র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এবারের সফরের মধ্য দিয়ে আস্থার বন্ধনে অটুট হবে সৌহার্দ্যের সম্পর্ক। এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে রাজধানী নয়াদিল্লির বিখ্যাত সড়ক পার্ক স্ট্রিট এখন থেকে পরিচিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। প্রধানমন্ত্রী সফরের ঠিক আগের দিন নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল NDMC পার্ক স্ট্রিটের নাম পরিবর্তন করে। তাদের মতে দুদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটি ঐতিহাসিক নিদর্শন হয়ে থাকবে এই সড়কটি। দেবাশিস রায়, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। ভারত বাংলাদেশ সম্পর্ককে বহমান নদীর সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত কলামে তিনি বলেন, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বাংলাদেশ ও ভারত উভয় দেশের জনগণই সম্পর্কের সুফল পাবেন। শুক্রবার প্রকাশিত ওই কলামে ভারতকে বাংলাদেশের অন্যতম সহযোগী উল্লেখ করে আঞ্চলিক উন্নয়নে যৌথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। দরিদ্রতা দূর করাকে রাজনীতিকদের প্রথম ও প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি তুলে ধরেন তিনি। নদীগুলোর পানি ভাগাভাগি নিয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারলেও উভয় দেশের জনগণের ব্যবহার নিশ্চিত করার জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয় কলামে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত দৃঢ় প্রতিজ্ঞ বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, শেখ হাসিনার সফরে দুদেশের সম্পর্কে নতুন উচ্চতায় পৌঁছাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে শুক্রবার এক টুইট বার্তায় কথা বলেন নরেন্দ্র মোদী। প্রায় 7 বছর পর দ্বিপক্ষীয় সফরে ভারতে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, গঙ্গা ব্যারেজ নির্মাণ, অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, পাচার রোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। দীর্ঘ 43 বছর পর আবারও খুলনা কলকাতা রুটে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৈত্রী ট্রেনের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করবেন। ট্রেনটি কবে নাগাদ নিয়মিত যাত্রী নিয়ে চলাচল করবে তা এখনও চূড়ান্ত হয়নি। এ ট্রেন চালুর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন দক্ষিণাঞ্চলের মানুষ। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নিয়ামুল হোসেন কোচি। রেলওয়ে সূত্রে জানা যায় 1884 সালে খুলনা থেকে ভারতের কলকাতার যাতায়াতের জন্য রেল লাইন স্থাপিত হয়। স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী মিলিয়ে প্রায় 90 বছর এ পথে কলকাতার সাথে পণ্য ও যাত্রীবাহী ট্রেন যাতায়াত করত। 1974 সালে তা একেবারে বন্ধ হয়ে যায়। চলতি বছরের শুরুতে খুলনা কলকাতা রেল যোগাযোগ শুরু হওয়ার কথা থাকলেও দুদেশের ট্রেনের সংযোগ লাইন সংস্কার, কাস্টমস, ইমিগ্রেশন, বেনাপোলে প্ল্যাটফর্ম নির্মাণ, যাত্রীদের নিরাপত্তা, স্ক্যানিং ব্যবস্থা সহ নানা কাজ বাকি থাকায় তা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে 8 এপ্রিল থেকে খুলনা কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু হতে যাওয়ায় খুশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ। বেনাপোল আবার নামতে হবে না, সোজা চলে যাইতে পারবে, রুগী লাগেজ টানাটানি হবে না। এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসার ঘটবে, পর্যটকরা আসবে, পর্যটন শিল্প বাড়বে। ভ্রমণ ট্যাক্স কাটা লাগবে না, এই লাইনে দাঁড়ানো লাগবে না, তারপর আবার যেতে গেলে পথে আবার লাগেজ নিয়ে টানাটানি করতে হবে। এটা যদি আপনার ট্রেনে থাকে তাহলে আমরা এখান থেকে ভ্রমণ ট্যাক্স করে ডাইরেক্ট যে ওখান থেকে ইমিগ্রেশন করে বেরোয় যেতে পারছি। বিশিষ্টজনরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে এর অপব্যবহার যাতে না হয় সেদিকে সুদৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন। অবৈধ মালামাল আনা, আবার এর মাধ্যমে জঙ্গিবাদের যে সুযোগটা আছে সেইগুলো যাতে বিস্তার লাভ না করে, যারা দায়িত্বে থাকেন তাদের এ ব্যাপারে সতর্ক থেকে যাতে সার্ভিসটা চালু থাকে। খুলনা কলকাতা রুটে পরীক্ষামূলকভাবে মৈত্রী এক্সপ্রেস 2 ট্রেন চালু হচ্ছে। তবে নিয়মিতভাবে এ রুটে ট্রেন চলাচল করতে আরও 1 মাস সময় লাগবে বলে জানান রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা। বেনাপোলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, উদ্বোধন হয়ে ট্রেনটা ইন্ডিয়ার মধ্যে চলে যাবে আর কি। খুলনা থেকে রেলপথে কলকাতার দূরত্ব 109 কিলোমিটার। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এদিকে কলকাতা খুলনা রুটে বাস চালু হচ্ছে শনিবার। দিল্লিতে এর পরীক্ষামূলক যাত্রারও সূচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে কলকাতা, ঢাকা, চট্টগ্রাম ছাড়াও কলকাতা, ত্রিপুরা ও শিলং পর্যন্ত বাস চলাচল করে। আন্তর্জাতিক মানের বাস সেবা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তুষ্টি রয়ে গেছে। যাত্রীদের দাবি, তারা আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছেন না। 1999 সাল থেকে ঢাকা কলকাতার মধ্যে যাত্রীবাহী বাস চলাচল শুরু হলেও যাত্রীদের আশা পূরণে ব্যর্থ তারা। পাশাপাশি নতুন এ সূচনায় অনেক যাত্রী সন্তুষ্টি প্রকাশ করেছেন। বাস সেবায় উন্নয়ন ছাড়াও কলকাতায় বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকরা মনে করছেন এতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। ভারত বাংলাদেশ পরিবহন ব্যবস্থা বেশ উন্নত এবং খুলনা থেকে নতুন সার্ভিস চালু হতে আমাদের যাত্রী সাধারণের জন্য সুবিধা হবে। যে সার্ভিস আছে মোটামুটি ভালোই আছে, ঠিক আছে, কিন্তু সমস্যা হলো যে বাসের সিটগুলো এখন একটু কনজেস্টেড হয়ে গেছে। ভারত বাংলাদেশের যে ভিসা ব্যবস্থা, সেই ভিসা ব্যবস্থা মনে হয় আরো অধিক পরিমাণে উন্নত হতে পারে, যেখানে একজন শিল্পীকে যেন দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয় যে আমাকে এটা দিতে হবে কিংবা এই কাগজ দেখাতে হবে, ওই কাগজ দেখাতে হবে। আগের পর্যায় থেকে কিছুটা উন্নতিও হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে অবনতিও হয়েছে। সেই জন্য আমরা যেগুলো অবনতি হয়েছে সেইগুলিকে আমরা আরো ডেভেলপ করার জন্য আমরা নিজেরাও সচেষ্ট হচ্ছি। আমাদের কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তাকেও আমরা জানিয়েছি। প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে তিস্তা চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুর চৌরাস্তায় সড়ক বিভাগের একটি বাংলো উদ্বোধন করে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি করতে যেমন সময় লেগেছে, তিস্তা চুক্তি করতেও সময় লাগবে। তিস্তা সহ কিছু অভিন্ন নদীর পানি বন্টনের বিষয় আছে, গঙ্গার পানি বন্টনের সময় লেগেছে। এখানে প্রক্রিয়া আমার মনে হয়, যেহেতু এটা রাজ্যের একটা বিষয় আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
দিল্লিতে থাকছেন এবং তাতে আমার মনে হয় এবার হচ্ছে না, কিন্তু সামনে তিস্তা চুক্তির যে তিস্তা চুক্তিও আমার কাছে মনে হয় এটাও সময়ের ব্যাপার। সুসম্পর্ক বজায় রেখেই আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে বুঝে দিতে হবে। তিস্তা চুক্তি সহ অন্য দ্বিপক্ষীয় সমস্যার সমাধান না করে প্রতিরক্ষা চুক্তি করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের কারামুক্তি উপলক্ষে শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের কথা বলেন তিনি। তিস্তা নদীর পানি সমস্যার সমাধান করা, অর্থাৎ ন্যায্য হিস্সা পাওয়া, 58টি অভিন্ন নদীর ন্যায্য হিস্সা পাওয়া, আমাদের সীমান্তে যে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে তার নিরসন হওয়া, সরকার যেটা বলছেন যে ভারতের সঙ্গে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে উচ্চতম পর্যায়ে রয়েছে, উচ্চতম পর্যায়ে যদি থাকে তাহলে এই ধরনের প্রতিরক্ষা চুক্তি বা সমাধান স্মারক সই করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা সেটা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। এই ধরনের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রবিরোধী কোনো সমঝোতা বা চুক্তি বাংলাদেশের জনগণ মেনে নেবে না। প্রবাসের সময় আরও থাকছে। নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে নম্বজেএমবির সারওয়ার তামিম গ্রুপের 8 সদস্য আটক। জিহাদি বই, গান পাউডার ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার। সরকারিভাবে নানা উদ্যোগ নেয়ার পরও ওষুধের ঘাটতি ও চিকিৎসক সংকটে তৃণমূল পর্যায়ে নিশ্চিত করা যাচ্ছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। বিষয়টি স্বীকার করে সম্পদের সীমাবদ্ধতার কথা বলছেন মন্ত্রী। তবে সীমাবদ্ধতার পরও অসংক্রামক ব্যাধিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সরকারকে এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা নিয়ে মুজাহিদ শুভ রিপোর্ট। সুস্থ করতেছে যখন নাকি ইংলিশ আনতেছে তখনই বাচ্চারা মারা গেছে, আমি কনফার্ম। ভুল চিকিৎসার অভিযোগে এবার ঝরল নবজাতকের প্রাণ। গেল মাসে খাদ্যনালীর সমস্যায় পড়ে ভালো চিকিৎসার আশায় ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেলে এসে নবজাতকের লাশ নিয়ে ফিরতে হলো বাবাকে। শিশু মৃত্যু, মাতৃমৃত্যু হার কমিয়ে নজর কাড়া অগ্রগতির মাঝেই অপচিকিৎসা, হয়রানি, ক্রমাগত সেবামূল্য বৃদ্ধি সহ নানা কারণে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবার মান। প্রাইভেটে গেলে আমরা ধরেন টাকার জন্য চিকিৎসা করতে পারি না, আর সরকারের মধ্যে আসি তা আমরা চিকিৎসা করতে চাই কিন্তু ভালো মতন চিকিৎসা হয় না। আমরা অনেক দাম দিয়ে ওষুধ কিনছি কিন্তু তারপরেও সেটি মানসম্পন্ন কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত নয়। আমাদের দোরগোড়া হয়তো হসপিটাল আছে, সেখানে নার্স নেই, সেখানে ভালো ডক্টর নেই, সেখানে ভালো ফ্যাসিলিটি নেই। নির্দেশনার পরও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক নিশ্চিত করতে পারেনি সরকার। চাহিদার তুলনায় ওষুধের সরবরাহ কম থাকায় কমিউনিটি ক্লিনিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগণ। অ্যামক্সিসিলিন ট্যাবলেট দরকার 1500, পাচ্ছি আমরা 500। হিস্টারসিন সিরাপ আমাদের দরকার 60টা, আমরা পাচ্ছি 24টা। এখনো দেশের শতকরা 70% চিকিৎসা দেয়া হয় সরকারি হাসপাতালে, অথচ চিকিৎসা সেবা আইনের খসড়ায় বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে নিয়ন্ত্রণের কথাই এসেছে ঘুরে ফিরে। পাশাপাশি রোগীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি খসড়ায় বরাবরের মতো উপেক্ষিত হয়েছে বলে মত চিকিৎসা বিশেষজ্ঞদের। ডায়াগনস্টিকের যেভাবে দাম বাড়ছে, এগুলি তদারকি নিয়ন্ত্রণ না হলে কোনো মতেই আপনার আমার কারোই স্বাস্থ্যের নিরাপত্তা নেই। সরকারি ডাক্তারকে নিয়ন্ত্রণ না করলে কখনো সুস্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠবে না। শুধু চিকিৎসক বা নার্স নির্ভর বা হাসপাতাল নির্ভর নয়, আমরা চিকিৎসা এবং রোগ প্রতিরোধকে, দৈহিক মানসিক সব প্রতিরোধকে আমরা একটি সামাজিক আন্দোলনের রূপ নিতে হবে। সম্পদের সীমাবদ্ধতায় দ্রুততম সময়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ইউনিয়ন উপজেলা পর্যায়ে আমরা আজকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সম্পদ আমাদের সীমাবদ্ধতা আছে বিধায় হয়তো সময় লাগছে। আমরা দ্রুত শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে একটি বিশাল অর্জন করবে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে দেশের 62% মানুষ অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত। তবে এসব রোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে থাকায় ব্যাপকভাবে অর্থনৈতিক চাপ ও মৃত্যু ঝুঁকিতে পড়ছে জনসাধারণ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। সুইডেনের রাজধানী স্টকহোমে এক দোকানে ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে দেয় 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার স্থানীয় সময় বিকেল 3টার দিকে স্টকহোমের কুইন স্ট্রিট নামের একটি ব্যস্ততম সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোভেন। সুইডেন থেকে আরও জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি হেদায়েতুল ইসলাম। আজকে স্টকহোম সময় দুপুর 3 ঘটিকায় স্টকহোমের কেন্দ্রস্থল দত্রিংগতা নামক একটি জনবহুল মার্কেটে একটি হাইজ্যাক করা ট্রাক উঠিয়ে দেওয়া হয়েছে। এখানে এখন পর্যন্ত রিপোর্টে এসেছে 3 জন মারা গেছেন এবং 3-এর অধিক ইনজুর হয়ে আছেন। সিকিউরিটি ফোর্স এবং সুইডিশ পুলিশ এখানে ইনভেস্টিগেশন করছেন। কিছুক্ষণ আগে তারা প্রেস কনফারেন্স করে একজন অ্যানোনিমাস লোকের ছবি প্রকাশ করছে, যেটাকে তারা বলছে তারা ওনাকে খুঁজছে। এই অ্যাটাকের পরে আপাতত স্টকহোমের পুরো যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে আছে এবং কমিউনিকেশনের সব ট্রেন বন্ধ হয়ে আছে। বাঙালি কমিউনিটির লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে অনেকেই চিন্তিত। জাতিসংঘ পানি আইনের ভিত্তিতে গঙ্গা ও তিস্তা অববাহিকায় পানি ব্যবহার চুক্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের সহসভাপতি সুলতানা কামাল। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন এবং সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ প্রকল্প অবিলম্বে বাতিলের দাবি জানান। তিস্তা নদীতে যদি পানি না থাকে সেটা অন্য ব্যাপার, সেটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, কিন্তু বলার ভঙ্গির মধ্যে যে মনোভাবটা প্রকাশ পেয়েছে যেন তাদের থেকে যদি উদ্বৃত্ত থাকে তখনই বাংলাদেশকে তিস্তা নদীর পানি দেয়া হবে, সেই মনোভঙ্গিটারও আমরা নিন্দা জানাচ্ছি। কারণ তিস্তা নদীর পানির উপরে আমাদের যে অধিকার, যে দাবি রয়েছে সেটা ছেড়ে দিতে আমরা রাজি নই। নারায়ণগঞ্জ কুমিল্লা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন 90 জেএমবির সারোয়ার তামিম গ্রুপের 8 সদস্যকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে জিহাদি বই, গান পাউডার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। শুক্রবার সকালে নারায়ণগঞ্জে র্যাব 11 এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিজাত মার্কেট থেকে জেএমবির 5 সদস্যকে আটক করা হয়। এদের দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লার গৌরীপুরে অভিযান চালিয়ে জেএমবির আরও 3 সদস্যকে আটক করা হয়। এ গ্রুপের সদস্যরা বাড়ি ভাড়ার জন্য ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে যুক্ত ছিল। এছাড়া সংগঠনের সদস্য বাড়ানো ও যোগাযোগের ক্ষেত্র তৈরি করতে অনলাইনে সক্রিয় ছিল। এইটা একটা বড় নেটওয়ার্ক, এটুকু আমরা বুঝতে পারছি, যেটা শুধুমাত্র নারায়ণগঞ্জে বিস্তৃত না, এটা নারায়ণগঞ্জের আশেপাশের জেলাগুলোতে বিস্তৃত। গ্রেফতারকৃতদেরকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি এবং জিজ্ঞাসাবাদে তারা জেএমবি সারোয়ার তামিম গ্রুপের সাথে সরাসরি সম্পৃক্ত বলে স্বীকার করেছে এবং এরা প্রায় 1.5 বছর যাবৎ এই গ্রুপের সাথে জড়িত। এই গ্রুপটির মূল সমন্বয়ক জামাল ওরফে রাসেল জিহাদি এবং এরা যেই সরঞ্জামাদি তাদের নিকট রেখেছিল এগুলো নাশকতার উদ্দেশ্যে রাখা এবং যে কোনো জায়গায় এগুলো ব্যবহারের জন্য রাখা, সেটা তারা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে। প্রবাসের সময় আরও থাকছে। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভুল শুধরে আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলার প্রত্যয়, ক্যারিয়ার নিয়ে তৃপ্ত মাশরাফি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজে ইমামতি করেছেন বাংলাদেশে সফররত মসজিদে নববীর ইমাম ও খতিব শেখ ডক্টর আব্দুল মহসিন বিন মোহাম্মদ আল কাসিম। প্রায় 50,000 ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে বয়ান করেন তিনি। ইসলামকে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পৃথিবীর সব মুসলিমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া জানান মুসল্লিরা। আজানের অনেক আগেই দলে দলে ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে। মুসল্লিদের এই ঢলে শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরে থেকেও যোগ দেন অনেকে। উদ্দেশ্য মসজিদে নববীর ইমামের পেছনে পবিত্র জুমার নামাজ আদায়। বয়ান শুরুর আগেই ধর্মপ্রাণ মুসল্লিতে কানায় কানায় পরিপূর্ণ পুরো মসজিদ। নামাজে ইমামতি করার আগে মসজিদুন নববীর ইমাম ও খতিব সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপনের পরামর্শ দেন মসজিদে নববীর এই খতিব। এই দিনের ওপর কায়েম থাকার জন্য আমাদেরকে বেশি বেশি করে কোরআনে কারীম তিলাওয়াত করতে হবে। কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আমরা ইসলামের ওপর অটল থাকতে পারি। দোয়া করেন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা ও দেশের জনগণের হেফাজত কামনায়।
আল্লাহ তুমি এই বাংলাদেশকে গোটা মুসলিম বিশ্বের জন্য প্রতীক হিসাবে কবুল করে নিও। এখান থেকে বের হওয়ার আগে আমাদের জিন্দেগীর সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। বয়ান শেষে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা পড়েন মসজিদে নববীর ইমাম ও খতিব। জুমার নামাজে ইমামতি করেন তিনি। নামাজ শেষে দোয়ায় বিশ্ব মুসলিমের শান্তি, নিরাপত্তা ও ঐক্য কামনা করেন তিনি। মসজিদুল নববীর ইমামের পেছনে নামাজ আদায় করতে পেরে শুকরিয়া প্রকাশ করেছেন মুসল্লিরা। পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থানের সর্বোচ্চ যোগ্য ব্যক্তিদের সাথে আমরা নামাজ পড়তে পেরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। সারে জাহানের মুসলমানদের শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামই একমাত্র ধর্ম, সেটি ওনারা গুরুত্ব দিয়েছেন। সৌদি আরবের আলেমদের দেয়া বয়ান আদর্শ জীবন গঠন ও ইসলামের দীক্ষা পেতে সহায়তা করবে, এমনটাই প্রত্যাশা জুমার নামাজে অংশ নেয়া মুসল্লিদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। জাতিসংঘের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় এবার আরও আকর্ষণীয় ও বড় পরিসর হবে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। দেশের জেলা ও উপজেলা পর্যায়েও মঙ্গল শোভাযাত্রা আয়োজনে শিল্পকলা একাডেমিকে নির্দেশনা দিয়েছে সরকার। এদিকে মঙ্গল শোভাযাত্রা বন্ধে কুচক্রী মহলের ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন আয়োজক ও সংস্কৃতি কর্মীরা। রিপোর্ট প্রসূন আশিসের। সকল অশুভ আর অপশক্তির অবসান কামনায় 1989 খ্রিস্টাব্দের পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রার প্রবর্তন হয়। এরপর থেকে প্রতি বছর পহেলা বৈশাখ সকালে ঢাকের বাদ্য, নানা রঙের মুখোশখচিত প্লাকার্ড, পশু পাখির প্রতিকৃতি আর বাংলা সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণে সাজানো এই মঙ্গল শোভাযাত্রার নববর্ষ উদযাপনের প্রধানতম অংশ হয়ে উঠেছে। গত 30 নভেম্বর জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব মনোগত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক এই অর্জনকে সামনে রেখেই এটিকে আরও আকর্ষণীয় করতে কাজ করছেন চারুকলার শিক্ষার্থীরা। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মিলেমিশে আমরা এই দেশে বাস করি, এর থেকে বড় আর কোনো মাধ্যম নাই বহিঃপ্রকাশ পাওয়া। চারুকলা ভিত্তিক না থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেন বের হয়। যে বার্তাটা আমাদেরকে প্রচার করছে জঙ্গিবাদ, এই যে দেশের অস্থিতিশীল পরিস্থিতি, এটা থেকে আমরা মুক্তি পাই। মঙ্গল শোভাযাত্রা সত্য সুন্দরের পাশাপাশি বাঙালির মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত এর আয়োজক ও সংস্কৃতি কর্মীদের। এটি যে ন্যায়ের পক্ষে, শুভর পক্ষে যে মানুষের প্রত্যাশা, সেটাকে যে ধারণ করে এই স্বীকৃতির মধ্য দিয়ে সেটি প্রমাণিত হলো। এইবার একটু বিশেষভাবে আয়োজন করছি। এই 28 বছরে জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ সময় গেছে এবং সেই গুরুত্বপূর্ণ সময়কে তুলে ধরবার জন্য আমরা বিশেষ কিছু মোটিভ করেছিলাম, সেগুলোকে আমরা রিপিট করব। একটি মহল থেকে মঙ্গল শোভাযাত্রা বন্ধের দাবি অর্থহীন ও সমাজকে পিছিয়ে দেওয়ার অপপ্রয়াস বলে মন্তব্য তাদের। রবীন্দ্রনাথ বলেছেন যে আসলে আলোকে মানুষ হাসবে, গান করবে, এই হবে। অন্ধকার যেখানে আছে সেখানে অন্ধকার থাকবে। এই আয়োজনগুলো আমাদের মূল্যবোধকেই ধারণ করে, আমাদের জীবনকে ধারণ করে। সার্বজনীন উৎসবকে বিতর্কিত করা কোনো মানে হয় না। এবার থেকে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়েও মঙ্গল শোভাযাত্রা আয়োজনে শিল্পকলা একাডেমিকে নির্দেশনা দেওয়ার কথা জানান সংস্কৃতি মন্ত্রী। ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ার পরে আমরা মনে করছি যে এটি আরো ব্যাপকভাবে এটি পালন করা উচিত। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা নির্দেশ দিয়েছি আমাদের শিল্পকলা একাডেমিকে। আমরা এই ব্যাপারে সামান্য কিছু অনুদানও দেব। নানা হুমকি, বাধা আর সকল অপশক্তির বিরুদ্ধে মঙ্গল শোভাযাত্রা সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সেতুবন্ধন তৈরি করবে বলেও মনে করেন সংস্কৃতি মন্ত্রী। হয়তো এত বর্ণাঢ্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জাটকা রক্ষায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত দেশের নদ নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ। তা সত্ত্বেও অপসংস্কৃতি দাপটে 1 বৈশাখকে সামনে রেখে এ সময় বেড়ে যায় ইলিশ নিধন। বৈশাখে ইলিশ খাওয়া বাঙালি সংস্কৃতির অংশ না হলেও রাজধানীর বাজারে এ অজুহাতে বেড়েছে সরবরাহ। বৈশাখ উপলক্ষে মজুদ করা ইলিশ চড়া দামে বিক্রি করছে সুপার শপগুলো। মাত্র 7 দিন পরে শুরু হচ্ছে বাংলা নতুন বছর 1424। ঐতিহ্য না হলেও পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের চাহিদা বাড়ে কয়েক গুণ। বাড়তি চাহিদা থাকায় রাজধানীর বাজারে মাছ বিক্রেতাদের ডালায় শোভা পাচ্ছে ছোট বড় সহ নানা আকারের ইলিশ। সরবরাহের সাথে সাথে দোকানগুলোতে বাড়তি আনাগোনাও রয়েছে ক্রেতাদের। অনেকেই কিনছেন ইলিশ। ইলিশও সাপ্লাই ভালো আছে, সাইজও ভালো আছে। 2টা মেয়ে জামাই আসবে,
আমরা একসাথে বসে আনন্দ করবো, খাবো। 2 টাকা কিনলাম 800 টাকা, যেটা বোধহয় 1000 টাকা কতবার পাইনি। এগুলো আমরা বিক্রি করতে আসছি যে 2500 টাকা পিস। এগুলো 1 কেজি 300-400 গ্রাম ওয়েট হবে। আর যেগুলো ছোট সাইজ এগুলো আমরা 400 টাকা করে পার পিস বিক্রি করতেছি। এদিকে বৈশাখের সামনে রেখে ইলিশ মজুত করেছে রাজধানীর সুপার শপগুলো। তারা বলছেন বৈশাখে মূল্য ছাড় দিয়ে বিক্রির উদ্দেশ্যেই এই আয়োজন। সব সাইজের ইলিশই পাওয়া যাচ্ছে। ছোট ইলিশের মধ্যে যেটা 500 গ্রামের মতো ওজন, 500 গ্রাম প্লাস, সেটার মধ্যে আমরা প্রায় 70 থেকে 80 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, এবং যেটা 1 কেজি প্লাস সেখানে আমরা প্রায় 150 থেকে 200 টাকার মতো ডিসকাউন্ট দিচ্ছি। সুপার শপ কর্তৃপক্ষের দাবি, ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকায় ক্রেতাদের চাহিদার প্রেক্ষিতে হিমায়িত ইলিশ বাজারজাত করছেন তারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার 5টি হাওর এলাকার অন্তত 200 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। মৌসুমের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা কৃষক। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে। জহিলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার মেদির হাওর, গোয়ালনগর ইউনিয়নের উত্তর গাভীর হাওর, পাতালপুর হাওর, ভলাকোট ইউনিয়নের লবঙ্গ হাওর ও চাতালপাড় ইউনিয়নের বাগাইয়া হাওরের বিস্তীর্ণ ধানের জমি পানিতে তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল হারিয়ে অসহায় কৃষকেরা। মন হইতাম না, দানা পাইতাম না, গরু বছর কি দেখালো বা আমরাও কি দেখাম। কৃষকেরা এই ইয়ার্ডের উপরই আমরা নির্ভর না, আমরা কি উপায়, অনেক কি অবস্থা, বাচ্চা কাচ্চা নেই, কিভাবে চলুন, এটা আমরা অনেক মাথা ধরে না। ধানের মাঝে দুধ হয়েছে না, তো এইভাবে কি করে কাটতে নিতাম, কি কাটতে নিলে কি কাম হবো, কোনো কাজ হতো না। জেলা কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য তালিকা প্রণয়ন করা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। পরবর্তীতে আমরা ওইসব এলাকা ক্ষতি পোষণ নেওয়ার জন্য যে সকল ফসল আবাদ করা যায় সেই সকল ফসল আবাদের জন্য আমরা কর্মসূচি গ্রহণ করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় 1,11,000-এর বেশি হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যা থেকে 4,23,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে প্লাবিত নেত্রকোনার হাওর অঞ্চলে বাড়ছে ক্ষতির পরিমাণ। ফসল ডুবে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন কৃষক। গত রোববার চরহাজদা ও কীর্তনখোলা বাঁধ ভেঙে তলিয়ে যায় ডিঙ্গাপোতা, পাঙ্গাশিয়া সহ বেশ কয়েকটি হাওরের ফসল। কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবছর জেলায় 1,84,382 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে হাওরের 40,620 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়, যার বেশিরভাগই পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডকে বারবার চিঠি দেওয়ার পরও বাঁধ মেরামতে কোনো ব্যবস্থা না নেয়ায় কৃষকদের এমন ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা কৃষি কর্মকর্তা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ঋণ মানে আমরা এই ঋণ একই দিয়ে আমার ফুলাবান্ধি কি খাওয়াইম, আমার তো 2 আড়া জমি আছেন, সব শেষ। অন গরু বাছুর দিয়ে কিবা হাল বা 5টা গরু, এটা চিন্তাটা লাগবে ভাই। পানি উন্নয়ন বোর্ডের যে সময়সীমা ছিল ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চের প্রথমে, এটা হলে পরে এত বড় ক্ষতি হইতো না। এলাকাগুলো চিহ্নিত করে এই এলাকাগুলোকে ব্লক দিয়ে আরমাট করে দেওয়ার একটা প্রকল্প অলরেডি দাখিল করেছি। 1 মাসের মধ্যেই এটা অনুমোদিত হলে আগামী বছর যদি আমরা ওই কাজগুলাকে ব্লক দিয়ে আরমাট করে করতে পারি, তাহলে এই ডুবন্ত বাঁধগুলো হয়তো ভবিষ্যতে আর ওইভাবে হয়। ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন ডুপা এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হল কার্জন হল প্রাঙ্গণে। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর AK আজাদ চৌধুরী, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ডুপার সভাপতি অধ্যাপক ডক্টর SM আব্দুর রহমান। অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণের পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার রাস্তায় সাইকেলের জন্য আলাদা লেন করার দাবি জানিয়েছেন সাইক্লিস্টরা। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ষষ্ঠ সাইকেল লেন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তারা এ দাবি জানান। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম. আরেফিন সিদ্দিক বলেন, সুস্থ থাকার জন্য প্রতিদিন কিছু সময়ের জন্য সাইক্লিং খুব গুরুত্বপূর্ণ।
তাই সাইক্লিস্টদের দাবির সঙ্গে সহমত জানিয়ে আলাদা লেনের দাবি জানান তিনি। অনুষ্ঠান শেষে একটি সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ মিনার থেকে টিএসসি হয়ে আবারও শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আবারও দেশের বাইরের খবর। সিরিয়ার হোমস প্রদেশে বিমান ঘাঁটি লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 4 শিশুসহ অন্তত 9 জন নিহত হয়েছেন। গেল মঙ্গলবার সিরীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে রাসায়নিক হামলার অভিযোগ এনে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এই অভিযান পরিচালনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোমসে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করার পাশাপাশি এই ঘটনা রুশ মার্কিন সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে রাশিয়া। সিরিয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করারও ঘোষণা দিয়েছে মস্কো। সিরিয়ার স্থানীয় সময় শুক্রবার ভোররাতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে হোমস নগরী। পূর্ব ভূমধ্যসাগরে দুটি মার্কিন বিমানবাহী রণতরী থেকে হোমসের শায়রাত বিমান ঘাঁটিতে মোট 60টি টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। গেল মঙ্গলবার ইদলিবে আসাদ সরকারের রাসায়নিক হামলার জবাবে সিরীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। হামলায় বেসামরিক নাগরিক সহ বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানায় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। পরে ফ্লোরিডায় গণমাধ্যমের সামনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন বৃহস্পতিবার তিনি সিরিয়ার ওই বিমান ঘাঁটিতে হামলার নির্দেশ দেন। সিরিয়ায় রক্তপাত বন্ধে শান্তি রক্ষায় সব রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিধিমালা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়া বর্বর রাসায়নিক হামলা চালিয়েছে। তাই আমি সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলার নির্দেশ দিয়েছি। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে সিরিয়ার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে এর তীব্র সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ায় অভিযান পরিচালনার ক্ষেত্রে সংঘর্ষ এড়াতে 2015 সালে রুশ মার্কিন যে সমঝোতা হয়েছিল তা বাতিলের ঘোষণা দেয় রাশিয়ার পররাষ্ট্র দপ্তর। তবে এই হামলার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অপরিণীয় কোনো ক্ষতি হয়ে যাবে না বলে আশাবাদ ব্যক্ত করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। একটি মিথ্যা অজুহাত দিয়ে সিরিয়ায় যুক্তরাষ্ট্র যা করছে তা অবশ্যই আগ্রাসনের শামিল। মনে রাখা উচিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সম্মতি ছাড়াই যুক্তরাজ্য সহ তার মিত্ররা 2003 সালে ইরাকে যা করেছিল ঠিক একই রকম সিরিয়াতেও করা হচ্ছে। এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের এ হামলার প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরব, তুরস্ক ও ইসরায়েল, আর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি জাতিসংঘ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। শুরুতেই দেশের ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে লম্বা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার বিমানবন্দরে পৌঁছালে ক্রিকেটারদের দেয়া হয় উষ্ণ সংবর্ধনা। এই সফরের প্রাপ্তি অপ্রাপ্তি ছাপিয়ে সব ক্রিকেটারদের হৃদয়ে বড়ভাবে দাগ কেটেছে মাশরাফির টি-20 থেকে বিদায়। তবে টি-20 ক্যারিয়ার নিয়ে পরিতৃপ্তির কথা জানালেন মাশরাফি, সাথে ভক্তদের প্রতি আহ্বান সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিতে। আর এই সিরিজের ভুল শুধরে আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও ভালো খেলবে বাংলাদেশ, এমন প্রত্যাশা টেস্ট ও ওয়ানডে অধিনায়কের। অর্জনের ঝুড়িটা সমৃদ্ধ করে একটা ইতিহাস গড়ে দেশে ফিরেছে টিম বাংলাদেশ। লঙ্কা ভূমিতে অর্জনের কথা বললে 3টি সিরিজেই চোখে চোখ রেখে স্বাগতিক সিংহদের বিপক্ষে লড়েছে টাইগাররা, যেখানে সবচেয়ে বড় অর্জন 100তম টেস্টে ঐতিহাসিক জয়। তবে এই সফর থেকে টিম বাংলাদেশ একটা ক্ষত নিয়ে ফিরেছে দেশে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিদায় জানিয়েছেন টি-20 ক্রিকেটকে। অনেক প্রাপ্তির এই সফরে সবকিছু ছাপিয়ে সকল ক্রিকেটারদের হৃদয়ে দাগ কেটেছে প্রিয় অধিনায়কের টি-20 জার্সিটা তুলে রাখা। তাই রাজ্যের বিষণ্ণতা মাশরাফির পরবর্তী প্রজন্মের মনে। তার আন্ডারে আর খেলতে পারবো না কখনো, এসলো এটাও অনেক দুঃখজনক, খুব খারাপ লাগবে, অনেক মিস করবো মাশরাফি ভাইকে। শেষ ম্যাচটা জিতে মাশরাফিকে উপহার দেওয়া সব মিলিয়ে অনেক একটা এক্সাইটেড সিরিজ ছিল আমার জন্য। সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিতে ভক্তদের প্রতি অনুরোধ মাশরাফির। সঙ্গে লঙ্কানদের বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো ভালো করতে চান আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 2 বছর আগের থেকে এখনের প্রোগ্রেস অনেক ভালো। 2-0 জিতলে আমাদের সব থেকে ভালো লাগতো, বাট এখানে যে ভুলগুলো করেছি আয়ারল্যান্ডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ইনশাল্লাহ আমরা এগুলো ঠিক করে
এবং ডিফারেন্ট উইকেটে খেলা হবে। সো আমরা একটা প্ল্যান করে নামবো এবং ইনশাল্লাহ আমরা এক্সিকিউট করার চেষ্টা করবো। এরই মধ্যে টাইগার ক্রিকেটের মহানায়ক হয়ে যাওয়া ম্যাচের সঙ্গে সুর মেলালেন টেস্ট অধিনায়কও। এটা একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড যে আমরা সেকেন্ড টেস্ট ফার্স্ট টেস্টটা অবভিয়াসলি আমরা ভালো খেলতে পারি না, বাট তারপরে যেভাবে আমাদের টিম পুরোটা কামব্যাক করেছে এটা আসলেই অবিশ্বাস্য, কারণ এটাই শো করে যে অ্যাটলিস্ট বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আস্তে আস্তে ইমপ্রুভ করছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ হলেও দুষ্টুমি ভরা কণ্ঠে মাশরাফি আবেগকে পেছনে ফেলে আবারও ফিরলেন তার পরিচিত রূপে। এখনো তো ওয়ানডে খেলছি, আমি মনে করি যে মজা হবে ওখানে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। মাশরাফি টি-20 অধিনায়কত্ব ছেড়েছেন, কিন্তু টাইগারদের হয়ে আর টি-20 ম্যাচ খেলবেন না এমনটি নয়। মাশরাফি চাইলে এবং তার ফিটনেস যদি ভালো থাকে তাহলে তার না খেলার কোনো কারণ নেই। শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল বিমানবন্দরে এমনটাই জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আর এ সফরে পাওয়া টাইগারদের সাফল্য দুর্দান্ত টিমওয়ার্কের ফসল বলেই জানালেন তিনি। মাশরাফি কিন্তু টি-20 থেকে এখনো ছাড়ে নাই, মানে আমরা এখন পর্যন্ত মাশরাফিকে বলি নাই যে মাশরাফি টি-20 স্কোয়াডে নেই, ও ক্যাপ্টেন্সিতে ছেড়েছে। কথাগুলো বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। মাশরাফিকে নিয়ে আবেগটা হয়তো একটু বেশিই ছুঁয়েছে তাকে, আর সে কারণেই টি-20 থেকে অবসরে যাওয়া একজন ক্রিকেটারকে নিয়ে কিছুটা হাস্যকর মন্তব্যই করলেন বিসিবি বস। পাশে বসে থাকা ম্যাশের মুখে তখনও মিটিমিটি হাসি। মাশরাফি টি-20 দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। 3 ফরম্যাটে বিসিবি সবসময়ই চাইতো ভিন্ন ভিন্ন অধিনায়কের পাশাপাশি পৃথক দল গঠন করতে। টি-20 থেকে মাশরাফির বিদায়টা কি তাহলে পর্দার আড়ালে বোর্ডের চাওয়াই ছিল? উত্তরটা দেওয়ার ক্ষেত্রে বিসিবি বস খেললেন একেবারে সোজা ব্যাটে। আমাদের 3টা ফরম্যাটের 3জন ক্যাপ্টেন, মুশফিক 3টার ক্যাপ্টেন ছিল, তো মুশফিকের 2টো ক্যাপ্টেন্সি চলে গেছে, দেখি মুশফিক বিদায় তো হয়ে যায়। মাশরাফি ইজ নট অনলি এ প্লেয়ার, ও ছিল সবচেয়ে দরকারি সময়ে যার ভূমিকাটা যাকে দিয়ে করা সম্ভবত সে এই ধরনের একটা লোক ছিল এবং সেটা সে পারফর্ম করেছে। বিশ্ব ক্রিকেটে টাইগাররা এখন সমীহ জাগানিয়া দল। টেস্ট, ওয়ানডে ও টি-20 মিলিয়ে 3 ফরম্যাটেই এবার শ্রীলঙ্কা সফরে পাওয়া সাফল্যকে টাইগারদের দুর্দান্ত টিম ওয়ার্কের ফসল হিসেবেই দেখছেন বিসিবি প্রধান। বাংলাদেশ দল এখন আগের মতো নেই। টেস্ট যেটা জিতেছে কোনো প্লেয়ার খারাপ খেলেছে বলতে পারবেন না, ওডিআই যেটা বলেছে, টি-20 যেটা জিতেছে, প্রত্যেকটাতে একটা টিম ওয়ার্ক ছিল। সাকিব যে নাকি বিশ্ব সেরা, তাকে আমরা একটা নতুন রূপে দেখছি। অনেক ম্যাচিউর সাকিব পেয়েছি আমরা। দিজ আর অল পজিটিভ সাইন। উইকেট কিপিং মুশফিকের তো এখন আমার মনে হয় ব্যাটিং এর চেয়ে উইকেট কিপিং বেশি ভালো লাগে। কথাগুলো শ্রীলঙ্কার মাটিতে থাকতেও বলেছিলেন, এবার দেশের মাটিতে এসেও বললেন। আর বলবেন নাই বা কেন? দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে সান্ত্বনার কথাগুলো যে সবার আগে ক্রিকেট পাগল এক জাতিকে, তাকেই শোনাতে হবে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। টি-20 ক্রিকেটে বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া আসর আইপিএলে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে এখনও ভিসার জন্য আবেদন না করায় 11 এপ্রিলের আগে হায়দ্রাবাদের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারছেন না কাটার মাস্টার। বিষয়টি টেলিফোনে সময় সংবাদকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। ভিসার জন্য কালকে অ্যাপ্লাই করছে, 12 তারিখের আগে যাওয়ার চেষ্টা করছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বোধে খেলা বলতে ভারতের থেকে নাও, ভারতের কার সাথে খেলা। কালকে তো মাত্র 8 তারিখ, 8, 9, 10, 2 দিনের মধ্যে ভিসা পে করতে হবে ওকে। হি নিড সাম রেস্ট অলসো এট দ্য সেম টাইম। হ্যাঁ, গিয়েই তো খেলতে পারবে না, একটু 2 দিনও সেই জন্য বাড়ি গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা, প্রোটোকল ভেঙে বিমানবন্দরে মোদি, রাষ্ট্রপতি ভবনে সুষমা হাসিনার সাক্ষাৎ। এবার খুলনা কলকাতা রুটে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। 8 এপ্রিল উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। নানা উদ্যোগের পরেও তৃণমূলে মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। সম্পদের সীমাবদ্ধতা বলছেন মন্ত্রী। চ্যালেঞ্জ হিসেবে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার হাওর এলাকার 200 হেক্টর জমির ধান। দিশেহারা কৃষক। নেত্রকোনার হাওর অঞ্চলেও বাড়ছে ক্ষতির পরিমাণ। এবং সুইডেনের স্টকহোমে পথচারীদের ওপর ট্রাক চালিয়ে দেয় 3 জন নিহত। আহত অনেকে। সন্ত্রাসী হামলা সন্দেহ পুলিশের।
এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।